2020 সালের আগস্ট মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারকে 225 কোটি টাকা ঋণ দিতে জনতা ব্যাংকের চেয়ারম্যানকে সুপারিশ করেন। তার চিঠিতে তিনি উল্লেখ করেছিলেন যে গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার বিএনপি জামায়াত সরকারের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই চিঠির ভিত্তিতেই জনতা ব্যাংক থেকে ঋণ মঞ্জুর করা হয়। ঋণ পাওয়ার পর গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার সেই ঋণের কিস্তি সময়মতো পরিশোধ করতে পারেনি। ধীরে ধীরে সেই ঋণের পরিমাণ 800 কোটি টাকার বেশি হয়ে দাঁড়ায় এবং পুরো ঋণটাই খেলাপি হয়ে যায়। এর আগে 2012 সালে সোনালী ব্যাংক থেকেও গ্লোব জনকণ্ঠ ঋণ নিয়েছিল, যা পরবর্তীতে জনতা ব্যাংক অধিগ্রহণ করে। 2013 সাল থেকে গ্লোব জনকণ্ঠ বিশেষ সুবিধা পেতে থাকে, কিন্তু তাদের ঋণ পরিশোধের সক্ষমতা যাচাই না করেই নতুন ঋণ মঞ্জুর করা হয়, যা ব্যাংকের অভ্যন্তরীণ কর্মকর্তাদের মধ্যে বিতর্ক সৃষ্টি করে। বাংলাদেশ ব্যাংকের বাণিজ্যিক অডিট অধিদপ্তর জানিয়েছিল, এই ঋণ মঞ্জুর করা হলে ব্যাংক 393 কোটি টাকা ক্ষতিগ্রস্ত হবে। 2021 সালের মার্চে গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান ও জনকণ্ঠ পত্রিকার সম্পাদক মোহাম্মদ আতিকুল্লাহ খান মাসুদ মৃত্যুবরণ করেন। এরপর থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও অনিয়মিত হয়ে পড়ে এবং ঋণখেলাপির পরিমাণ ক্রমশ বৃদ্ধি পায়। সম্প্রতি সালমান এফ রহমান হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তার সুপারিশে দেওয়া এই ঋণ কেলেঙ্কারি এখন দেশের ব্যাংকিং খাতের একটি বড় ইস্যুতে পরিণত হয়েছে। এই ঘটনায় জনতা ব্যাংকের শীর্ষ কর্মকর্তারাও সরিয়ে দেওয়া হয়েছে। গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার এখনও কিছু জমি বিক্রি করে ঋণ পরিশোধের চেষ্টা করছে। তবে বিশ্লেষকরা মনে করেন, ব্যাংকের ঋণ আদায়ে সুপারিশের পরিবর্তে ব্যবসায়িক অবস্থার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। এই কেলেঙ্কারি বাংলাদেশের ব্যাংকিং খাত ও রাজনীতিতে বড় প্রশ্ন তৈরি করেছে। সালমান এফ রহমানের সুপারিশে দেওয়া ঋণ এবং এর খেলাপির ঘটনাগুলো দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।